Bismillahirrahmanirrahim. Assalamu alaikum warahmatullah. Sorry everybody. Well, let us start our class today. So everybody should keep your camera on. Okay? You know what is the name of the course? The name of the course is Speaking and Writing English through the Formulas of FM Method. And this is really a pre-IELTS course, and you will get listening, speaking and writing. We will try to give you both American and British pronunciation. We'll start section 1 today. These 4 books you will require. The name of this book is English Language Teaching System for the Bengalis, ELTSB. This is the course book. And the name of this book is Formula of FM Method. This is the book where you will get the formulas of a method which will help you learn English avoiding grammar. Grammar will be substituted by the formulas of FM Method. And here in this book, FM's necessary vocabulary, you will get more than 3,900 words, English words. And this is a book which is very much helpful for you, and you have to do it yourselves. Therein you will get probably several hundreds of Bengali sentences, and which you will have to practice yourselves. Now, if I ask you a very simple thing, let us have a little discussion. তাহলে আমরা একটু নিজের বিবেক বুদ্ধি চিন্তা শক্তিকে একটু ঝালাই করে নেই, একটু শানিত করে নেই, সাধারণ মানুষের একটু উপরে আমরা উঠে আসি। আমি যদি বলি শিক্ষা হচ্ছে 2 ধরনের। There are 2 types of educations. একটি হচ্ছে শৃঙ্খলিত শিক্ষা, আরেকটি হচ্ছে মেধা বিকাশের শিক্ষা। একটা হচ্ছে confined education, captivated education. Another one is the education which will boost your intellect. 2 ধরনের শিক্ষার মধ্যে কোনটা কি রকম শিক্ষা? শৃঙ্খলিত শিক্ষা, ক্যাপটিভেটেড এডুকেশন বা চেইনড এডুকেশন বা কনফাইন্ড এডুকেশন, সেটা হচ্ছে সময়, শ্রম, অর্থ, বিবেক এবং বাস্তব শিক্ষাকে ধ্বংস করে দেয়। ক্যাপটিভেটেড এডুকেশন ডেস্ট্রয়েজ ইউর টাইম, লেবার, মানি, কনসিয়াস অ্যান্ড রিয়েল এডুকেশন। কাজে আমাদের মেধা বিকাশের শিক্ষা চাই। মেধা বিকাশের শিক্ষা বলতে আমরা কি বুঝি, আর এই শৃঙ্খলিত শিক্ষা বলতে আমরা কি বুঝি সেটা দেখে নেই। আমরা অনেক কিছুই মুখস্থ করি। মুখস্থ করার এক বিদ্যার একটা ধর্ম আছে যে মুখস্থ করা জিনিস আবার এক সময় ভুলেই যাওয়া হয়। সেজন্য কথা হলো মুখস্থ নির্ভর শিক্ষাকে কখনো জ্ঞান বলে বিবেচনা করা যেতে পারে না। তার কারণটা কি? তার কারণ হলো জ্ঞান কখনো ভোলা যায় না। আমাদের যে বিষয়ে জ্ঞান আছে সেটা আমরা কখনোই ভুলি না, কিন্তু মুখস্থবিদ্যা বেশি দিন মনেই থাকে না। একটু বলেন তো দেখি, প্রত্যেক ভাষার গ্রামার মূলত সেই ভাষাভাষী মানুষের জন্য উপযোগী করে তৈরি করা হয় না? বাংলা ভাষার গ্রামার বা ব্যাকরণ বাঙালিদের জন্য যেমন উপযোগী করে তৈরি করা হয়েছে, তেমনি ইংরেজি ভাষার গ্রামারও ইংরেজদের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। কাজেই একটা জিনিস খুব পরিষ্কার আমাদের বোঝা উচিত, ইংরেজি শিক্ষার পিছনে বাঙালিদের ব্যয় করতে হয় কত বছর? আমরা যদি শিশু শ্রেণীর কথা বলি, 3 বছর, প্লেতে 1 বছর, নার্সারিতে 1 বছর, কেজিতে 1 বছর, 3 বছর পড়তে হয়। ইংরেজি কিন্তু আমরা প্লে থেকেই শুরু করি, প্রত্যেক বছরই কিন্তু ইংরেজি পড়তে হয়। প্রাথমিকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই 5 বছর ইংরেজি পড়তে হয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণী এই 7 বছর ইংরেজি পড়তে হয়। এই শিশু শ্রেণীতে 3 বছর, প্রাথমিকে 5 বছর এবং মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে 7 বছর, এই মোট 15 বছর। এই 15 বছর কিন্তু কম্পালসারি সাবজেক্ট হিসাবে ইংরেজি পড়তে হয়। আর অনার্সে 4 বছর, মাস্টার্সে 2 বছর, আমরা এই আরও 6 বছর অর্থাৎ 21 বছর পড়াশোনা করে থাকি। তার মধ্যে কমপক্ষে 15 বছর এই উচ্চ মাধ্যমিক পর্যন্ত ইংরেজি হলো বাধ্যতামূলক বিষয়। উচ্চতর শিক্ষায়ও অনেকেই আবার ইংরেজি চর্চা করে থাকেন। এনিওয়ে, এই 15 বছর কমপক্ষে ইংরেজি পড়ার পরেও আমার প্রশ্ন হলো, সকল শ্রেণীতে ছাত্রছাত্রীরা ইংরেজিতে কেন এত বেশি ফেল করে? দ্বিতীয় প্রশ্ন হলো, কেন ইংরেজিতেই নকল করতে চায়? আপনাদের প্রশ্ন আনসার কি হবে বলেন তো দেখি। লেট আস হ্যাভ এ ডিসকাশন। আমরা ইংরেজি বলাবো। হু ওয়াজ গিভিং দ্য আনসার টু দিস কোয়েশ্চেন? একটু জোরে বলতে হবে। ইয়েস। আর এনিবডি এলস? একটা বাক্য তৈরি করতে যে সেন্টেন্স, তারপরে পজিশন, সব টেন্স সবগুলোই পড়তে হয়। এত কিছু পড়ার পরে কোনটা দিয়ে বাক্য তৈরি করতে হবে এরকম কিছু পরে ধারণাই পাওয়া যায় না। এরকম করতে করতে স্যার 21 বছর শেষ হয়ে যায়। এনিবডি এলস? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি নাম জানো তোমার? মিথিলা। কি সমস্যা ছিল তোমার? স্যার আমি গুগল মিটটা ডাউনলোড করি নাই, ওই কারণে প্রবলেম হচ্ছিল। আচ্ছা, যাক, এখন কথা হলো কমপক্ষে 15 বছর পর্যন্ত ইংরেজি পড়ার পরেও সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা ইংরেজিতে কেন এত বেশি ফেল করে এবং ইংরেজিতে কেন নকল করতে চায়, এটা ছিল আমার প্রশ্ন।
আর আমি প্রশ্নের উত্তরটা এক কথায় যদি বলি তাহলে হলো যে এই যে 15 বছর আমরা ইংরেজি পড়ানোর চেষ্টা করেছি, সময় শ্রম অর্থ ব্যয় করেছি, তাতে আমরা ইংরেজি শেখাতে পারি নাই, ছাত্রছাত্রীরা ইংরেজি শিখতে পারে নাই বলেই ইংরেজিতে এত বেশি ফেল করে, এবং ইংরেজি জানে না বলে, পারে না বলে, শিখতে পারে না বলে, আমরা শেখাতে পারি নাই বলেই ইংরেজি পাস করার জন্য তারা নকল করার চেষ্টা করে। বলেন তো দেখি, ইংরেজি যদি তারা শিখতে পারত, আমরা শিক্ষকরা যদি তাদেরকে ইংরেজি শেখাতে পারতাম, তাহলে এই দায়িত্ব কি এই ফেল করার বা নকল করার মতো এরকম কি বলবো অপকর্ম কি শিক্ষার্থীদের করার কোনো প্রয়োজন পড়তো? না স্যার। ইংরেজিতে ফেল করে প্রমাণ হচ্ছে আমরা শেখাতে পারি নাই, ইংরেজিতে নকল করে প্রমাণ হচ্ছে আমরা শেখাতে পারি নাই। তাহলে এবার আমাদের নিশ্চয়ই শেখানোর চেষ্টা করতে হবে। এবার আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, সিম্পল কোয়েশ্চেন, ইফ আই আস্ক ইউ জাস্ট দিস ভেরি সিম্পল কোয়েশ্চেন, 300 বছরের পুরনো কোনো যন্ত্র দ্বারা কি আজ কোনো কাজ করা সম্ভব আপনারা মনে করেন? না। আমার তো মনে হয় মাটি কাটাও আজকে সম্ভব হবে না। 300 বছরের পুরনো কোনো যন্ত্র দ্বারা আজকে মাটি কাটাও সম্ভব হবে না। যদি এটাই বিশ্বাস করেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে 300 বছর আগে ইংরেজদের জন্য উদ্ভাবিত, আমি 300 বছর আগে বলছি শুধু বাঙালিদের ক্ষেত্রে তুলনা করার জন্য, এটা আরও আগেই তৈরি হয়েছে। সেই 1757 সাল থেকে যখন বাংলার মাটিতে, এই উপমহাদেশের মাটিতে ইংরেজি শেখাবার চেষ্টা করা হয়, তখন থেকে আমি হিসাব করেছি, যদি এর আগে থেকে ইংরেজি ভাষা চর্চা করা হয়েছে এই উপমহাদেশে। বণিক বেশে ইংরেজরা এসেছিল ব্যবসা করার জন্য এই দেশে, এবং তাদের সাথে ব্যবসা করতে গিয়ে আমাদের ইংরেজি চর্চা করতে হয়েছে। আমি কম করে হলেও বললাম, সেই জন্য 300 বছর আগে ইংরেজদের জন্য উদ্ভাবিত গ্রামার নির্ভর পদ্ধতিতে কি বাঙালিদের পক্ষে ইংরেজি শেখা অত সহজ হতে পারে? একটু চিন্তা করে বলেন তো দেখি। মনে করেন এই মুহূর্তে পৃথিবীতে 2টি শিশু জন্মগ্রহণ করেছে, একটি বাঙালি বাবা মার ঘরে বাংলাদেশে, আর একটি ইংরেজ বাবা মার ঘরে ইংল্যান্ডে। বলেন তো দেখি, এই 2টি শিশু কি এই মুহূর্তে পৃথিবীর কোনো ভাষা জানে? না স্যার, না। এই মুহূর্তে এই 2টি শিশু পৃথিবীর কোনো ভাষাই জানে না। এই বলে কি আপনারা বলবেন যে এই শিশু 2টির ভাষার ভিত্তি এক, বেস লেভেলটা কি এক? না স্যার। না। না স্যার। কেন এক বলবেন না? কারণ যে শিশু বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছে বাবা আমার ঘরে, সেই শিশুর মাতৃভাষা হলো বাংলা, বেস ল্যাঙ্গুয়েজ লেভেলটি হচ্ছে বাংলা, ঠিক কিনা? তার মাতৃভাষা বাংলা। আর যে শিশু ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছে ইংরেজ বাবা মার ঘরে, তাদেরই বেস লেভেলটা হচ্ছে ইংলিশ। এবার যদি আমরা চিন্তা ভাবনা করি এরকম যে, এবার মনে করেন 3টি ভবন আছে পাশাপাশি, বাম পাশেরটা হচ্ছে 3 তলা ভবন, মাঝখানেটা 7 তলা ভবন, এবং ডান পাশেরটি হচ্ছে 5 তলা ভবন। এবার বলেন তো দেখি, 5 তলার ছাদ থেকে যে মাপের মইয়ের মাধ্যমে 7 তলার ছাদে ওঠা সম্ভব, ঠিক একই মাপের মইয়ের মাধ্যমে শত চেষ্টা করেও 21 বছরেও কি চেষ্টা করার পরে একই মাপের মইয়ের মাধ্যমে 3 তলার ছাদ থেকে 7 তলার ছাদে ওঠা সম্ভব হবে? কখনোই না। তাহলে এবার একটু ভাবেন একটা বাঙালি শিশুকে কিভাবে ইংরেজি শিখতে হয়, আর একটা ইংরেজ শিশুকে কিভাবে ইংরেজি শিখতে হয়। বাঙালি শিশুর বেস লেভেল হচ্ছে বাংলা, এটাকে যদি আমরা 3 তলার ছাদের সাথে তুলনা করি, আর ইংরেজ শিশু সেটাকে যদি আমরা 5 তলার ছাদের সাথে তুলনা করি, ইংরেজ শিশুর মাতৃভাষা ইংরেজি, কাজে সে এমনিতেই ইংরেজি শিখবে। আর বাঙালি শিশুকে কিন্তু ইংরেজি শিখতে হলে আগে তাকে শিক্ষিত হয়ে আসতে হবে, তারপরে ইংরেজি শিখবে। সেই জন্য ইংরেজি যেটা টার্গেট লেভেল, যেটা ইংলিশ, সেটাকে আমরা 7 তলার ছাদের সাথে তুলনা করলাম। তাহলে বলেন তো দেখি, একজন বাঙালি শিশুকে ইংরেজি শিখতে হবে কিভাবে? বেস হবে তার বাংলা, অর্থাৎ 3 তলার ছাদ থেকে তাকে 7 তলার ছাদে যেতে হবে। টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, সেটা হলো 7 তলা। অন্যদিকে একজন ইংরেজ শিশুর বেস লেভেল হচ্ছে ইংলিশ, এটা 5 তলার ছাদ, টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, সেটা হলো 7 তলার ছাদ। তাহলে ইংরেজদের ইংরেজি শিখতে হলে 5 তলা থেকে 7 তলা পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে হবে। অন্যদিকে একজন বাঙালিকে ইংরেজি শিখতে হলে 3 তলার ছাদ থেকে 7 তলার ছাদ পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে হবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? দুজনের লক্ষ্য একই, ইংরেজি শেখা। দুজনের লক্ষ্য একই, তাই বলে কি দুজনের পথ এক? দুজনের পথ এক না। তাহলে এবার বলেন তো দেখি, একজন বাঙালির জন্য ইংরেজি শেখার পদ্ধতিটা কি হতে হবে? সঠিক পদ্ধতি হবে সেটাই যার বেস হবে বাংলা, টার্গেট হবে ইংলিশ। অন্যদিকে ইংরেজদের বেস লেভেলও ইংলিশ, টার্গেট লেভেলও ইংলিশ। এবার তাহলে বলেন তো দেখি, একটা জ্ঞানের কথা আমরা ভাবি,
এটা আমাদের উপলব্ধির বিষয়। বলেন তো দেখি, ইংরেজদের পদ্ধতি যেটা গ্রামার বেসড, সেটা কারা বানিয়েছিল? ইংরেজরাই বানিয়েছিল, ব্রিটিশরা। ব্রিটিশরাই বানিয়েছিল। ইংরেজরা যে পদ্ধতিটা বের করলো সেটা কোন ভাষাকে মাধ্যম ধরে তৈরি করলো? ইংরেজি ভাষাকে। বলেছে বেস হলো ইংলিশ, টার্গেটও ইংলিশ। কাজেই ইংরেজদের দ্বারা উদ্ভাবিত ইংরেজি ভাষাকে মাধ্যম ধরে উদ্ভাবিত। তারপরে কাদের জন্য উপযোগী করে তৈরি করা ছিল? ইংরেজদের জন্য উপযোগী করে উদ্ভাবিত 300 বছরের পুরনো গ্রামার নির্ভর পদ্ধতি কি আদৌ বাঙালিদের জন্য উপযোগী হতে পারে? এই 5 তলার ছাদ থেকে 7 তলার ছাদে যাবার উপযোগী পদ্ধতি কি বাঙালিদের জন্য 3 তলা লেভেল থেকে 7 তলা লেভেলে যাবার জন্য উপযোগী হতে পারে? তাহলে এবার বলেন তো দেখি, বেস বাংলা টার্গেট ইংলিশ, বেস বাংলা টার্গেট ইংলিশ অর্থাৎ FM মেথডই হবে বাঙালিদের জন্য ইংলিশ শেখার একমাত্র সঠিক ও সময় উপযোগী পদ্ধতি। কি মনে হয় আপনাদের কাছে, ইংরেজদের পদ্ধতি মানে বাঙালিদের জন্য উপযোগী হবে, নাকি FM মেথডটা বাঙালিদের জন্য উপযোগী হবে? FM মেথড মানে কি? FM মেথড মানে কি? বেস বাংলা, বেস বাংলা বেস বাংলা টার্গেট ইংলিশ, বেস বাংলা টার্গেট ইংলিশ। এবার আপনাদের জন্য আমি 3 মিনিটের একটি কাজ দিচ্ছি, অ্যাসাইনমেন্ট 1 আজকেরটা। বাক্য 5টি আপনারা ইংরেজিতে ট্রান্সলেট করবেন, টার্ন ইনটু ইংলিশ। আমি ভালোভাবে ইংরেজি শিখতে চাই, তুমি বিকেলে তোমার বন্ধুদের সাথে খেলতে চাও, সপ্তাহে 3 দিন অনলাইনে ইংরেজি শিখতে চায়, তিনি ঘুমাবার আগে 2 গ্লাস বিশুদ্ধ পানি পান করতে চান, তুই ডিম, কলা এবং রুটি দিয়ে নাস্তা খেতে চাস। এই 5টি বাক্য এখনই আপনারা ইংরেজিতে ট্রান্সলেশন করে নেন। সময় হলো 10 মিনিট। আমি স্টপ ওয়াচ অন করে দিচ্ছি। রেডি, 1 2 3 স্টার্ট। ভুল হোক তাতে কিচ্ছু অসুবিধে নেই, আপনারা চেষ্টা করেন, আমি হেল্প করব পরে। শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমার, চেষ্টা করার দায়িত্ব আপনাদের। স্টপ প্লিজ, টাইম ইজ ওভার, টাইম ইজ ওভার। এগুলো থাক আপনাদের কাছে, আমি পরে কথা বলবো। এবার দেখেন দেখি, প্রথম বাক্যটি হলো আমি ভালোভাবে ইংরেজি শিখতে চাই। এই বাক্যের শেষ শব্দটি চাই, এটি আসলে মূল ভার্বটি কি? চাওয়া। মূল শব্দটি কিন্তু চাওয়া, তাই তো? আমির সাথে চাওয়া শব্দটি ব্যবহৃত হলে হয়ে যায় চাই। এবার তুমি বিকেলে তোমার বন্ধুদের সাথে খেলতে চাও, এই বাক্যের এই যে চাও শব্দটা আসলে মূল শব্দটি কি? এটাও কিন্তু চাওয়া। এই চাওয়া শব্দটি তুমির সাথে ব্যবহৃত হওয়ার কারণে হয়ে গেছে চাও। এ সপ্তাহে 3 দিন, এটা দিন হবে, 3 দিন অনলাইনে ইংরেজি শিখতে চায়। বলেন দেখি, এই চায় শব্দটা আসলে মূল শব্দটা কি? চাওয়া। এই চাওয়া শব্দটি সের সাথে যুক্ত হয়েছে বলেই চায় হয়ে গেছে। তিনি ঘুমাবার আগে 2 গ্লাস বিশুদ্ধ পানি পান করতে চান, এই চান শব্দটা আসলে কি? আসলে চাওয়া। এই চাওয়া শব্দটি তিনির সাথে যুক্ত হওয়ার কারণে চান হয়ে গেছে। 5 নম্বর বাক্যটি, তুই ডিম, কলা এবং রুটি দিয়ে নাস্তা খেতে চাস, এই চাস শব্দটি আসলে কি? চাওয়া। এই চাওয়া শব্দটি তুইয়ের সাথে যুক্ত হওয়ার কারণে হয়ে গেছে চাস। এবার একটু বোঝার বিষয়, এই যে চাওয়া, এটা একটা ক্রিয়াপদ না? যে কোনো ক্রিয়াপদ তার সাথে যে কর্তা যুক্ত করে, সেই কর্তার সাথে ব্যবহার করার কারণে এটা রূপের পরিবর্তন হয়ে যায় না? আমির সাথে হলে চাওয়া হয়ে যায় চাই, খাওয়া হয়ে যায় খাই, ধরা হয়ে যায় ধরি, মারা হয়ে যায় মারি, বোঝা হয়ে যায় বুঝি, এরকম হয় না? ঠিক এইভাবে পরিবর্তনগুলো কিসের কারণে হয়? এই কর্তার কারণে। পরে আসবো এটার ব্যাপারটাই। এবার আমি FM মেথড সম্বন্ধে কথা বলিনি। FM মেথডে প্রত্যেকটা বাক্যের শেষ শব্দটাকে বলা হবে ওই বাক্যের গন্তব্য। যেমন ভাত আমাদের প্রধান খাদ্য, এই বাক্যের শেষের শব্দটি কি? খাদ্য। খাদ্যটা যেহেতু শেষ শব্দ, এই শেষ শব্দটাকে বলা হবে ওই বাক্যের গন্তব্য। দ্বিতীয় বাক্যটি দেখেন, আমরা ভাত খাই, তাহলে এই খাই শব্দটি হলো এই বাক্যের শেষ শব্দটি, তাহলে শেষ শব্দটাকে বলবো গন্তব্য, কাজে দ্বিতীয় বাক্যের গন্তব্য হলো খাই। তৃতীয় বাক্যটি হচ্ছে ভাত রান্না করা হয়, এই বাক্যের শেষের শব্দটিও, কাজে এটি হলো ওই বাক্যের গন্তব্য। মনে রাখতে হবে বাংলা বাক্যের শেষ শব্দটি হয় 3 ধরনের। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, আমরা বাংলা বাক্যের এই শেষ শব্দটা ধরেই ইংরেজি শিখব। বাংলা বাক্যের শেষ শব্দটি হয় 3 ধরনের, হয় নন ভার্ব হবে, না হলে ভার্ব হবে, না হলে ভার্বের পরে হয় জাতীয় শব্দ হবে। একটু আগে যে আমরা এই বাক্যগুলো আপনাদের দিয়েছিলাম, এই বাক্যগুলোকে আপনারা যারা ইংরেজিতে রূপান্তরিত করেছেন তারা টেন্স গ্রামারের সাহায্য নিয়ে করেছেন, তাই তো? একজন সাধারণ ছাত্রছাত্রী যারা টেন্স গ্রামার নিয়ে ইংরেজি শেখে, আর যারা FM মেথডিয়ান যারা FM মেথডের মাধ্যমে ইংরেজি শেখে, দুইয়ের মধ্যে কি পার্থক্য? দুইয়ের মধ্যে পার্থক্যটা একদম পরিষ্কার।
বলেন তো দেখি, ঢাকার একটি বাস স্টপেজ থেকে 3 বন্ধু রওনা হয়েছে। একজনের গন্তব্য হলো সিলেটে, আরেকজনের গন্তব্য খুলনায়, আরেকজনের গন্তব্য হলো চট্টগ্রামে। 3 জন বন্ধু কি একই বাসে চড়বে, নাকি তাদেরকে অবশ্যই আলাদা বাসে চড়তে হবে? অবশ্যই আলাদা বাসে চড়তে হবে। যদি একই বাসে চড়ে তাহলে তাদের কি গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে? না। যার গন্তব্য সিলেটে তাকে সিলেটের পথে যে বাস চলে সেই বাসে যেতে হবে। কাজে যে বাক্যের গন্তব্য হলো নন ভার্বে, সেই বাক্যকে লেসন 2 এর মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে। যার গন্তব্য খুলনায় তাকে খুলনার পথে যে বাস চলে সেই বাসে চড়তে হবে। ঠিক তেমনিভাবে যে বাক্যের গন্তব্য অর্থাৎ শেষ শব্দটি ভার বিশিষ্ট, সেই বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে হলে তাকে লেসন 3 এর মাধ্যমে রূপান্তরিত করতে হবে। যার গন্তব্য চট্টগ্রামে তাকে চট্টগ্রামের পথে যে বাস চলে সেই বাসে চড়তে হবে। ঠিক তেমনিভাবে ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট বাক্যকে আমরা ভি প্লাস দিয়ে বোঝাবো। যে বাক্যের গন্তব্য হলো, গন্তব্য মানে কি শেষ শব্দটা, ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট, সেটাকে আমরা এফএম মেথড লেসন 4 এর মাধ্যমে ইংরেজিতে রূপান্তরিত করব। আমরা কি টেন্স গ্রামারের আশ্রয় নিচ্ছি, নাকি শেষ শব্দ দিয়ে ধরেই আমরা ইংরেজিতে রূপান্তরিত করছি? শেষ শব্দ। শেষ শব্দটা কয় ধরনের হয়? 3 ধরনের। কি কি? রাইট, 3 ধরনের হবে। হয় ভার বিশিষ্ট হবে, না হলে নন ভার বিশিষ্ট হবে, না হলে ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট হবে। তাহলে সাধারণ শিক্ষার্থীদের সাথে এফএম মেথডিয়ানদের পার্থক্য হলো, সাধারণ শিক্ষার্থীরা যে কোনো বাংলা বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করার ক্ষেত্রে তারা খুঁজবে বাক্যটি কোন টেন্সের অন্তর্গত, আর এফএম মেথডিয়ানরা বাংলা বাক্যের শেষ শব্দটি কোন ধরনের সেটা দেখবে। ওটা কি ভার বিশিষ্ট, নাকি নন ভার বিশিষ্ট, নাকি ভার্বের পরে হয় জাতীয় শব্দ বিশিষ্ট। আর সাধারণ ছাত্রছাত্রী অর্থাৎ গ্রামার শিখে, যারা ইংরেজি শিখে, তারা কি করে, কোন টেন্সের গঠন পদ্ধতি কী রকম হবে এবং ইংলিশ গ্রামারের কোন রোল প্রয়োগ করতে হবে কোন বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করার ক্ষেত্রে, সেটি খুঁজবে। অন্যদিকে এফএম মেথডের কোন লেসনের কোন প্রেক্ষাপটের কোন ফর্মুলার মাত প্রয়োগ করে সেই বাক্যকে ইংরেজিতে রূপান্তরিত করতে হবে সেটা আমরা খুঁজব। তাহলে সাধারণ ছাত্রছাত্রী, সারা দেশের লক্ষ কোটি ছাত্রছাত্রী, তাদের ধ্যান ধারণা, তাদের দৃষ্টিভঙ্গি, আর এফএম মেথডে আমরা যারা শিখছি, আমরা এফএম মেথডিয়ান, আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যেই প্রথমেই পরিবর্তন ঘটাতে হবে। কথাটা কি বোঝা গেল? নন ভার মানে যে শব্দ দ্বারা কাজ করা বোঝাবে না, ভার্ব হবে না। যেমন ভাত আমাদের প্রধান খাদ্য, খাদ্য দ্বারা কি কাজ করা বোঝায়? বরং খাই এই কথা দ্বারা কাজ করা বোঝায়। কাজ করা বোঝালেই ভার্ব, আর কাজ করা না বোঝালেই সেটা নন ভার্ব। ক্লিয়ার? তাহলে এবার আমরা একটু প্র্যাকটিসটা করে ঠোঁট ফ্রি করে নেব। এফএম মেথডের লেসন 1A হচ্ছে একটা, এটা, আর এফএম মেথডের লেসন 1B হচ্ছে এটা। আচ্ছা, একটু আগে বলছিলাম যেটা একই শব্দ বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে যাচ্ছে। কিসের কারণে রূপান্তরিত হচ্ছে? কর্তার কারণে। ঠিক ইংরেজি ভাষায় এমনটাই ঘটে। আমরা লেসন 1কে মনে করি এটি একটা পরিবার, লেসন B হচ্ছে আরেকটি পরিবার। দুইটি পরিবারের সদস্যরা ভিন্ন। লেসন 1-এর পরিবারের সদস্য হচ্ছে আই, উই, ইউ, তুমি, ইউ, তোমরা, দে, তারা, হু মানে কে কে বা কারা। আর লেসন 1B পরিবারের সদস্য হচ্ছে হি, সে পুরুষ, হি সে পুরুষ, ইট ইহা, আর হু মানে কে, একজন। লেসন 1A পরিবারে হু হচ্ছে কে কে বা কারা, একাধিক, কিন্তু লেসন 1B এর পরিবারে হু হচ্ছে কে মানে একজন। লেসন 1 পরিবারের সদস্যদের ব্যবহার একরকম, লেসন 1B এর পরিবারের সদস্যদের ব্যবহার, আচরণ, বিহেভিয়ার আরেক রকম। নিশ্চয়ই আমাদেরও এক এক পরিবারের ফ্যামিলি মেম্বারদের এক এক রকম বিহেভিয়ার থাকে, ইংরেজিতেও সেরকমটাই থাকে। যেমন আইয়ের সাথে ডু হয়। ডু মানে কি? ব্র্যাকেটের ভিতরে ডু। এই ডু ব্র্যাকেটটা যদি না থাকতো তাহলে আই ডু মানে একটি ছোট্ট সেন্টেন্স হতো। আই ডু মানে একটি ছোট্ট সেন্টেন্স, কিন্তু আই এর পরে ব্র্যাকেটের ভিতরে ডু, এটা কি সেন্টেন্স হলো? ব্র্যাকেট দিয়ে কখনো সেন্টেন্স লেখে না। ব্র্যাকেট দিয়ে যেটা হয় সেটা হয় ফর্মুলা। এই ব্র্যাকেটটাকে আমরা বলবো এফএম মেথডের পরিভাষায় ক্লোজড কি। কম্পিউটারে কিবোর্ডের ভিতরে অনেকগুলো কি আছে, এক একটা কি এর নাম এক এক রকম। এফএম মেথডের 3 ধরনের কি আছে, এর মধ্যে একটি হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেটের নাম হচ্ছে ক্লোজড কি। ক্লোজড কি মানে কি? ব্র্যাকেটের ভিতরে ডু ভার্বের যে রূপ থাকবে সেটাতে বোঝাবে যে ওখানে ওই জায়গাটায় ভার্বের ডু রূপেই ব্যবহৃত হবে। ডিড থাকলে বোঝাবে ডিড রূপে ব্যবহৃত হবে, ডান থাকলে বোঝাবে ডান রূপে ব্যবহৃত হবে, ডাজ থাকলে বোঝাবে ডাজ রূপে ব্যবহৃত হবে। যেমন এখানে ডু থাকছে মানে হচ্ছে এই পরিবারের লেসন 1 পরিবারের যে কোনো সব পার্সনের সাথে ভার্বটা ডু রূপেই ব্যবহৃত হবে। যেমন আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, দে ডু তারা করে, হু ডু কে কে বা কারা করে।
আই ওয়ান্ট আমি চাই, উই ওয়ান্ট আমরা চাই, ইউ ওয়ান্ট তুমি চাও, ইউ ওয়ান্ট তোমরা চাও, দে ওয়ান্ট তারা চায়, হু ওয়ান্ট কে বা কারা চায়। কিন্তু যদি 1B পরিবারের সদস্যরা এইগুলি নিয়ে বিহেভ করে, কথা বলে, তখন তারা কি বলবে? বলবে সে করে ইংরেজি হি ডাজ, সে স্ত্রীলোক হলে বলে শি ডাজ, ইহা করে ইট ডাজ, কে করে হু ডাজ। যদি বলি সে চায় হি ওয়ান্টস, সে চায় সে স্ত্রীলোক হলে শি ওয়ান্টস, ইহা চায় ইট ওয়ান্টস, কে চায় হু ওয়ান্টস। তাহলে আমরা বুঝলাম লেসন 1 এর পরিবারের যে মেম্বাররা আছে তাদের বিহেভিয়ার একরকম, লেসন 1B এর পরিবারে যে সমস্ত মেম্বাররা আছে তাদের বিহেভিয়ারটা হচ্ছে আরেক রকম। লেসন 1 এর পরিবার মানে সবসময় ডু রূপে ভার্বকে ব্যবহার করবে, আর লেসন 1B এর পরিবাররা সবসময় ডাজ রূপে ব্যবহার করবে। গ্রামারের ভাষায় এটুকু যদি শিখতে চাই তাহলে আমরা শেখাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের শেষে এস কিংবা এর যোগ করতে হয়। আপনারা লেসন 1A 1B এর উপরে পরিষ্কার ধারণা নিয়ে নেবেন। আপনার থার্ড পারসনের কথা চিন্তা করতে হবে না, সিঙ্গুলার নাম্বারের কথা চিন্তা করতে হবে না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কথা চিন্তা করতে হবে না, এগুলো কোনো কিছু চিন্তা করতে হবে না, আমরা খুব ফ্লুয়েন্টলি বলতে পারবো। এবার আমি আসি ফর্মুলা এ। ফর্মুলা এ বলতে আমি কি বুঝাই? ক্রিয়ার পরে যদি তে বা র থাকে তখনই সেই ভার্বের ডু রূপের আগে টু বসাতে হয়। যেমন ডু মানে কি? করা। আমরা কি কখনো বলি আমি করা চাই? কি বলি? আমি করতে চাই। তার মানে ক্রিয়ার পরে যখনই তে যুক্ত হবে তখনই বুঝতে হবে ওই ভার্বটির আগে একটা টু বসাতে হবে। আমরা কি কখনো এরকম বলি আমার করা সময় নাই? এই কথা কি বলি? আমার করা সময় নাই কি বলি আমরা? কি বলি? আমার করার সময় নাই, র যুক্ত করে কথা বলি। তাদের মনে রাখতে হবে যখনই ক্রিয়ার পরে তে অথবা র যুক্ত হবে তখনই ফর্মুলা এ ব্যবহার করতে হবে। তাহলে ফর্মুলা এ হলো টু ডু মানে হবে করতে করার, টু গো যেতে যাবার, টু কাম আসতে আসার, টু ড্রিঙ্ক পান করতে পান করার, টু ইট খেতে খাবার, টু রিড পড়তে পড়ার, টু প্লে খেলতে খেলার, টু রাইট লিখতে লেখার। আমি কিন্তু একদম গোড়া থেকে শুরু করেছি, আমি কিন্তু খুব দ্রুত আমরা কথা বলার পর্যায়ে চলে যাব। এবার এইভাবে প্র্যাকটিস করবেন লেসন 1A এবং লেসন 1B। দেখেন তো দেখি লেসন 1A এবং লেসন 1Bতে মিলে কয়টা আছে? পরিবারের সদস্য কয়টা? লেসন 1A আছে কয়টা? লেসন 1Aতে কয়টা? লেসন 1Bতে কয়টা আছে? 4টা। মোট কয়টা হলো? 10টা। এবার আপনাকে একসাথে 10টা প্র্যাকটিস করতে হবে। এইভাবে প্র্যাকটিস করবেন। আই ওয়ান্ট মানে কি? আমি চাই। টু ডু করতে, তার মানে কি হলো? আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, উই ওয়ান্ট টু ডু আমরা করতে চাই, ইউ ওয়ান্ট টু ডু তুমি করতে চাও, ইউ ওয়ান্ট টু ডু তোমরা করতে চাও, দে ওয়ান্ট টু ডু তারা করতে চায়, হু ওয়ান্ট টু ডু কারা করতে চায়, হি ওয়ান্টস টু ডু সে করতে চায়, শি ওয়ান্টস টু ডু সে করতে চায়, ইট ওয়ান্টস টু ডু ইহা করতে চায়, হু ওয়ান্টস টু ডু কে করতে চায়। খেয়াল করেন যখনই আমরা বলবো হু ওয়ান্ট টু ডু তখন বোঝাবে কে বা কারা করতে চায়, কারা। আর যখন আমরা বলবো হু ওয়ান্টস টু ডু তখন বোঝাবে কে করতে চায়। তাহলে এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা 2 মিনিট পর্যন্ত প্র্যাকটিস করবেন। আমি পরে আপনাদেরকে এই ব্রিটিশ এবং আমেরিকান অ্যাকসেন্ট শুনিয়ে দেব। এবার আপনি এটা কি করতে বলা হয়েছে? প্র্যাকটিস ফর 2 মিনিটস। এটা 2 মিনিটস, এটা 2 মিনিটস। আপনারা 2 মিনিট প্র্যাকটিস করবেন। আই থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যখন হবে তখন 1 রাউন্ড হবে। এইভাবে আমি 2 মিনিট সময় দিচ্ছি। এই 2 মিনিটে কে কত রাউন্ড পড়তে পারছেন সেটা আমাকে বলবেন। এটা স্পিডের উপরে কিন্তু আপনার ফ্লুয়েন্সি ডেভেলপ করবে। আপনি যখন কথা বলবেন কারোর সাথে তখন কিন্তু আপনাকে ফ্লুয়েন্টলি কথা বলতে হবে, এবং ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য এই দেশে যেহেতু কারোর সাথে কথা বলার প্র্যাকটিস করার আপনার স্কোপ নাই, সেই জন্য এই অল্টারনেটিভ ওয়েতেই আপনাকে এটা প্র্যাকটিস করে আপনার ঠোঁটের জড়তা দূর করতে হবে। সো লেটস স্টার্ট। আমি আপনাদের জন্য 2 মিনিট সময় দিচ্ছি। জাস্ট ইউল বি গিভেন 2 minutes টাইম, and after 2 minutes I'll just stop my stopwatch and I will ask everybody of you how many times you have completed. So start. Ready? 1 2 3. Jore, loudly, you have to speak loudly. স্টপ প্লিজ। আচ্ছা, আমি আপনাদের থামিয়ে দিয়েছি 1 মিনিটেই। কারণ হলো আপনার ঠোঁটের জড়তা কাটাতে হলে আপনাকে অবশ্যই প্রপার ওয়েতেই প্র্যাকটিস করতে হবে। আপনার প্রপার ওয়েটা হচ্ছে এরকম, আই ওয়ান্ট টু ডু। এর অর্থ কি আমি ঘুমাতে যাই? নিশ্চয়ই না। এর অর্থ হচ্ছে আমি করতে চাই। কাজে মনে রাখবেন আমরা বাঙালি আগে এখন আমরা যখন শিখছি তখন কিন্তু আমাকে সঠিকভাবে শেখার জন্য প্রত্যেকটি বাংলা
সহ ইংরেজি বলতে হবে। আপনার কিন্তু শুধু ইংরেজি বলে গেছেন, শুধু ইংরেজি বলে গেলে আরও পরবর্তীতে যখন আমরা যাব তখন আমি বাংলাও বলছি ইংলিশও বলছি স্যার। বলছেন কার বাংলাও বলছি ইংলিশও বলছি। কে? ফৌজিয়া ম্যাম? জি স্যার। গুড গুড। তাহলে এই রকমটাই কিন্তু করতে হবে। এটা প্রত্যেককে আমি ভুলটা ধরিয়ে দিলাম, প্রত্যেককে এইভাবে বলতে হবে আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আপনারা আপনার স্পিড বাড়াবার জন্য ইংরেজি আগে বলবেন। আপনি যদি বলেন আমি করতে চাই আই ওয়ান্ট টু ডু, আমরা করতে চাই উই ওয়ান্ট টু ডু, স্লো হবে। আপনি যদি বলেন আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, উই ওয়ান্ট টু ডু আমরা করতে চাই, তার মানে আগে ইংরেজি পরে বাংলা, আগে ইংরেজি পরে বাংলা বলবেন, তাহলে স্পিড বাড়বে। এরকমভাবে পড়বেন আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই, উই ওয়ান্ট টু ডু আমরা করতে চাই, ইউ ওয়ান্ট টু ডু তুমি করতে চাও, ইউ ওয়ান্ট টু ডু তোমরা করতে চাও, দে ওয়ান্ট টু ডু তারা করতে চায়, হু ওয়ান্ট টু ডু কারা করতে চায় বা কে কে করতে চায়, হি ওয়ান্টস টু ডু সে করতে চায়, শি ওয়ান্টস টু ডু সে করতে চায়, ইট ওয়ান্টস টু ডু ইহা করতে চায়, হু ওয়ান্টস টু ডু কে করতে চায়। আর দেখেন তো দেখি আপনার ভয়েসটা, এই বিদেশি ভয়েসটা আপনারা শুনতে পারেন কি না? I want to do. We want to do. জি স্যার, শোনা Want to যায়। do. Want to do. They want to do. Want to do. He wants to do. She wants to do. It wants to do. Who wants to do. শোনা যায়? জি স্যার। আচ্ছা যাক, জি স্যার, জি স্যার। ঠিক আছে। তাহলে আমি প্রত্যেকটা ইয়ের পরে আপনার প্র্যাকটিস করার পরে আমি আবার আমেরিকান এবং ব্রিটিশ দুইটা অ্যাকসেন্টই আমি শুনিয়ে দেব, যাতে এটা একটু পাশাপাশি চর্চা হয়ে যায়। তাহলে এবার আবার আপনারা বলে ফেলেন দেখি। 2 মিনিটের জন্য সময় দিলাম, এটা 2 মিনিট প্র্যাকটিস করুন। স্টার্ট, রেডি, 1 2 3 এবং কে কতবার করছেন সেটা বলবেন। যার স্পিড বেশি হবে মনে রাখবেন ইংরেজি বলার ক্ষেত্রে তার ফ্লুয়েন্সিও কিন্তু বেশি হবে। স্টার্ট, রেডি, 1 2 3। I want to do, আমি করতে চাই, we want to do, আমরা করতে চাই, you want to do, তুমি করতে চাই, we want to do, তুমি করতে চাই, তুমি করতে চাই, they want to do, তোরা করতে চাই, who want to do, কে বাগান করতে চাই, she wants to do, সে করতে চাই, they want to do, সে করতে চাই, it want to do, ইহা করতে চাই, you want to do, সে কে করতে চাই। স্টপ প্লিজ। আমি সোহেল কতবার হয়েছে? আমি 7 বার করতে পারছি, বাংলা সরকার। বাংলা সহ 7 রাউন্ডে, গুড। সোহেল রানা 5 বার, মুস্তাফিজ রাজু 7 বার। গুড। কি যেন মিথিলা 4বার, 4 বার, জুয়েল 4 বার। 4 বার, ইব্রাহিম 7 বার। 7 বার। আচ্ছা, এম ক্যাম 6 বার। 6 বার, ফৌজিয়া ম্যাম 4 বার। এই বইগুলো কিন্তু সবার দরকার হবে। হ্যাঁ, এই যে এখানে একটা নাম্বার দেওয়া আছে 017149792000, এই নাম্বারে যোগাযোগ করলে, এটা আলী রেজা মার্কেট বাংলা বাজারে, ওখানে এই ইদ্রিস আলী নামে একজন সাথে যোগাযোগ করলে বইটা কুরিয়ারের মাধ্যমে পাওয়া যাবে। আচ্ছা, এই যে হি ওয়ান্টস টু ডু সে করতে চায়, শি ওয়ান্টস টু ডু সে করতে চায়, ইট ওয়ান্টস টু ডু ইহা করতে চায়, হু ওয়ান্টস টু ডু কে করতে চায়, এই যে আমি এখানে ওয়ান্টের জায়গায় ওয়ান্টস বসালাম, ডু এর জায়গায় ডাজ বসালাম, এখানে এটা আসলে কি যেটা আমি বোঝাতে চেয়েছিলাম, এই যে বাংলায় যেমন কর্তার পরিবর্তনের সাথে সাথে ক্রিয়াপদের পরিবর্তনটা হয়ে যায় না, এরকম পরিবর্তনটা ইংরেজি ভাষায়ও সেটাই, ইংরেজি ভাষায়ও ঠিক সেটাই হয়। আর এটাই শেখাবার জন্য আমরা ইংরেজি গ্রামার শিখিয়ে শেখাই, আর বাংলা শেখাবার জন্য কিন্তু আমরা কোনো ব্যাকরণ শিখিয়ে, ব্যাকরণের কোনো রুল শিখিয়ে এগুলো শেখাই না, এটা আমরা চর্চার মাধ্যমেই শিখে ফেলি। নাকি কোনো বাঙালি বাংলা ভাষা শেখার ক্ষেত্রে এগুলো গ্রামার বা ব্যাকরণ শিখে কি চর্চা করে? আমার কথা কি বোঝা যাচ্ছে? এই যে ঠিক আমরা যেমন ব্যাকরণ শিখে এগুলো শিখি না, ইংরেজরাও কিন্তু কোনো গ্রামারের রুল শিখে এটা শেখে না। তারা তার জন্মের পর থেকে শুনতে শুনতে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এগুলো শেখা হয়ে যায়। যেমনভাবে বাঙালি শিশুরা এই শুনতে শুনতে এইভাবে, আমি হলে হবে আমি খাই, আমি দেখি, আমি চাই, আমি পড়ি ইত্যাদি, তুমি হলে তুমি চাও, দেখো, পড়ো ইত্যাদি, এরকমভাবে পরিবর্তনটা এটা অটোমেটিক শেখা হয়। ভাষায় কিছু কিছু জিনিস আছে প্রত্যেক ভাষারই চর্চার মাধ্যমে অটোমেটিক শেখা হয়ে যায়, এটার জন্য গ্রামার শেখার প্রয়োজন নেই। আমরা যদি গ্রামারের মাধ্যমে শিখতে চাই, কেউ শিখুক, আমার আপত্তি নেই। আমি এত বছর অধ্যাপনা করেছি, ওই গ্রামার শিখিয়েই ছাত্রদের যখন শেখাতে কষ্ট হয়েছে, ছাত্রদের জন্য কষ্ট হয়েছে, আমি শিখিয়ে দিতাম, প্রতিদিন মুখস্থ করাতাম, পরের দিন আসলে আবার পড়া নিলে যে সেই, কারণ আগেই বলেছি মুখস্থ বিদ্যার একটা ধর্ম আছে, সেটা কি হয়, একটা না একটা সময় ভুলেই যেতে হয়। এই জন্যই এই যে মুখস্থ নির্ভর শিক্ষাকে কখনো জ্ঞান বলে না, বলে বিবেচনা করা যেতে পারে না। তার কারণ হলো জ্ঞান কখনো ভোলা যায় না, কিন্তু মুখস্থ বিদ্যা বেশি দিন মনে থাকে না। আমরা মুখস্থ না করেই ফর্মুলার মাধ্যমেই শিখব। I want to do. We want to do. You want to do. You want to do. They want to do. Who want to do. He wants to do. She wants to do. It wants to do. Who wants to do. I want to go. We want to go.
You want to go. You want to go. They want to go. Who want to go? He wants to go. She wants to go. It wants to go. Who wants to go? I want to come. We want to come. You want to come. You want to come. They want to come. Who want to come? He wants to come. She wants to come. It wants to come. Who wants to come? I want to drink. We want to drink. You want to drink. You want to drink. They want to drink. Who want to drink? He wants to drink. She wants to drink. It wants to drink. Who wants to drink? I want to eat. We want to eat. You want to eat. You want to eat. They want to eat. Who want to eat? He wants to eat. She wants to eat. It wants to eat. Who wants to eat? I want to read. We want to read. You want to read. You want to read. They want to read. Who want to read? He wants to read. She wants to read. It wants to read. Who wants to read? I want to play. We want to play. You want to play. You want to play. They want to play. Who want to play? He wants to play. She wants to play. It wants to play. Who wants to play? I want to ride. We want to ride. You want to ride. You want to ride. They want to ride. Who want to ride? He wants to ride. She wants to ride. It wants to ride. Who wants to ride?